ওডিআই সিরিজ শেষ, টি-20 সিরিজ শুরু। তবে কথা চলছে কিন্তু একজনকে নিয়েই, এবং সেই একজন হচ্ছেন সৌম্য সরকার, যার কামব্যাকের হিস্ট্রিটা ঘাটতে গেলে আমরা আসলে বারবার খুঁজতে থাকবো আর কয়বার একজন কামব্যাক করেন সেই বিষয়টা বারবার আমাদের চোখের সামনে আসে। যখন তিনি দারুণ কিছু ইনিংস খেলেন, যখন তার পার্পল প্যাচ হিট করেন, তখন মনে হয় যে তিনিই বোধহয় আমাদের দেশের এই মুহূর্তে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ব্যাটার্স। আবার যখন তিনি অফ ফর্মে থাকেন তখন আসলে মনে হয় যে তিনি কি দিয়ে খেলছেন, মগজ দিয়ে খেলছেন। তো why is he even here? হ্যাঁ, মানে খুবই অদ্ভুত একজন ক্যারেক্টার, এবং আমার কাছে মনে হয় যে সময়টা খুব ভালো তাকে নিয়ে আলোচনা করার, কারণ দেখতে দেখতে বয়সটা তার 30 পেরিয়ে যাচ্ছে। True. এবং যখন শুরু করেছিলেন সৌম্য সরকার 2014 এর একদম এন্ডে বা 2015 ওই জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজে তার অভিষেকটা হয় এবং তারপর ওয়ার্ল্ড কাপ খেলতে যান। বিশাল বড় একটা ইভেন্টের আগে সৌম্য সরকারের মতো একজন ট্যালেন্টেড ক্রিকেটারের ডেবিউটা আমরা দেখি, এবং তার পারফরমেন্সটা খুবই আশা জাগানিয়েছিল। তার প্রথম 2 বছর দেখে মনে হচ্ছিল যে তামিম ইকবালের পর বাংলাদেশ বোধহয় ওপেনিং স্লটে উত্তরসূরি একজন বোধহয় পেয়েই গেছে, এত কনসিস্টেন্টলি রানগুলো উঠাচ্ছিলেন। বাট তারপরই তো সৌম্য সরকারের যে ইউজুয়াল গল্পটা। ইনফ্যাক্ট 2015-এ যখন ওই ইন্ডিয়া পাকিস্তান আর সাউথ আফ্রিকার সাথে 3টা সিরিজ হলো, তখন তামিম আর সৌম্যর যে একটা ওপেনিং পার্টনারশিপ, মানে আই রিমেম্বার সেইং যে বিভিন্ন মানুষকে আমি বলে ফেলছিলাম যে উই হ্যাভ আওয়ার ওন গিলক্রিস্ট হেইডেন পার্টনারশিপ নাও। মানে ইট ওয়াজ দ্যাট গুড, ভিজিবলি, টেকনিক্যালি, অপোনেন্টের উপরে ভয় ধরায় দেওয়া, মানে যে কোনো মানদণ্ডে যদি আমরা ধরি ইট ওয়াজ দ্যাট গুড তামিম ইকবাল অ্যান্ড সৌম্য সরকার। বাট I don't know why this happens to every second বাংলাদেশি ক্রিকেটার, এবং সৌম্য সরকারও নো ডিফারেন্স আনফর্চুনেটলি। অ্যান্ড যেই পয়েন্টটা থেকে তুমি শুরু করলে যে কামব্যাক, আমার কাছে মনে হয় যে আমরা শুরুর হতাশাটাকে যদি বাদ দিই, রিসেন্ট টাইমসে যদি চিন্তা করি, ওডিআই ফরম্যাটে সৌম্যর আসলে কামব্যাক কথাটা হওয়ারই কথা ছিল না। কারণ যখন অ্যাকচুয়ালি কামব্যাক হয়েছিল 3-4 বছর আগে, তারপর থেকে ওডিআই ফরম্যাটে সৌম্য ইজ গুড, মোটামুটি কনসিস্টেন্টলি ভালো এভারেজ, ভালো স্ট্রাইক রেটে রান করেছেন। আই ডোন্ট রিয়েলি রিমেম্বার ঠিক কী কারণে, সম্ভবত আমার যতদূর মনে পড়ে শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচে কনকাশন সাবের কারণে তিনি ছিটকে পড়লেন। ওইখানে কনকাশন সাবে নেমে তানজিদ তামিম একটা 80+ ইনিংস খেলেছিল, বাংলাদেশ ম্যাচ জিতেছিল। এরপরে সৌম্য আবারও নাই হয়ে গেল। বাট সৌম্যর জন্য অ্যাটলিস্ট ওডিআই ফরম্যাটে এই সময়ে কামব্যাক শব্দটা আসা উচিত ছিল না, বিকজ দিস ওয়াজ হিজ স্পেস, এবং আনফর্চুনেটলি তাকে আবারও কামব্যাক করে পারফর্ম করে দেখাতে হয়েছে। অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড দ্যাট হি ডিড। ওয়েল, এই জায়গাটা আসলে আমার কাছে কিছু ফ্যাক্টর মনে হয় যে ইম্পর্টেন্ট। সৌম্যর যেই ওভারঅল ক্যারিয়ারের টাইম লাইন, সেই জায়গার মধ্যে আসলে কোন কোন কোচেরা এসেছিলেন, কোন কোচ তাকে ব্রেক দিয়েছিলেন, এবং পরবর্তীতে কোন কোচের সময় তিনি আবার সুযোগ হারিয়ে ফেলেছেন। বাংলাদেশ তখন আবার ওই ম্যাচ আপ তত্ত্বে গিয়ে লিটন দাস এবং তামিম ইকবাল যখন ভালো একটা পার্টনারশিপ ফর্ম করা শুরু করেছেন, সেখানে আসলে সৌম্যর জায়গাটা নিয়ে একটা প্রশ্ন এসেছিল যে তিনি আসলেও কোথায় খেলবেন, অ্যাজ অ্যান ওপেনার যদি না খেলতে পারেন কি করবেন। সো ওই যে ডমিঙ্গো ফেজ কিংবা স্টিভ রোজ ফেজ, সেই সময়টাও কিন্তু তিনি আউট অফ ফেভার ছিলেন। বাট হাতুরা সিংহে আসলে আমার কাছে মনে হয় যে সৌম্যকে তার ফ্রিডম দিয়ে খেলার প্রথম সুযোগটা দেন, এবং যতবার তিনি ফিরে এসেছেন, দ্বিতীয় স্টিন্টেও যখন এসেছেন, তখনও কিন্তু সৌম্যকে আবার সুযোগ দিয়েছেন। সৌম্য তার টেস্ট ক্যারিয়ারের যে ডেবিউ, সেটাও কিন্তু পেয়েছেন এই হাতুরা সিংহের আন্ডারে, এবং শেষ 2021-এ যখন খেললেন টেস্ট, তারপর গত 4 বছর ধরে টেস্ট আর খেলছেন না। আমরা যদি কিছু নাম্বারস যোগ করি আসলে এই পারফরমেন্সের সাথে, আমরা ওডিআইতে বলছিলাম সৌম্য আনবিটেবল একটা অবস্থায় আছেন, বা ওডিআইতে কেন তিনি বাদ পড়েন আমরা অবাক হই। 79টা ইনফ্যাক্ট ওডিআই ম্যাচ খেলেছেন, 74টা ইনিংস, 2338 রান, 33.4 অ্যাভারেজ, যেটা কিন্তু বাংলাদেশের কনটেক্সটে আমি বলবো প্রিটি গুড, এবং বেশ ভালো। তার স্ট্রাইক রেটটা হচ্ছে আরো ভালো, 94.92, সো ইটস অ্যারাউন্ড 95। এই ধরনের একজন পারফর্মার যিনি ওডিআই ক্রিকেটে খেলছেন এত ইজিলি, এত সাবলীল ভাবে, এত কনসিস্টেন্টলি, 33 ইজ কনসিস্টেন্ট ইন বাংলাদেশের কনটেক্সট। বাট এটাই স্যাড পার্ট না, বাংলাদেশের কনটেক্সট দেখো, স্যাড পার্ট বলতে পারো ওইভাবে, কিন্তু টু বি ভেরি অনেস্ট, একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড টাইপের ওপেনার না হলে, ওপেনারদের এভারেজ মেইনটেনিং এ 90+ স্ট্রাইক রেট এমনই হওয়ার কথা। ওপেনাররা নতুন বল নেগোশিয়েট করে অ্যাট ডিফারেন্ট কন্ডিশনস, কোথাও পেসাররা সুযোগ ভালো পায়, কোথাও স্পিনাররা সুযোগ ভালো পায়। সো ওপেনিং ইজ নট অ্যান ইজি জব। সেখানে 33 এভারেজ, 95 স্ট্রাইক রেট, দিস ইজ এ ভেরি গুড রেকর্ড ওয়ার্ল্ড কনটেক্সটেও। আমার কাছে যেটা মনে হয়েছে যে সৌম্যকে, অফকোর্স শুরুতে সৌম্যকে এরকম চমৎকার স্ট্রোক প্লে খেলে একটা প্লেয়ারকে আমি কেন টি-20 খেলাবো না। সো যখন দেখা হলো যে সৌম্য অ্যাকচুয়ালি টি-20তে পারফর্ম করতে পারছেন না, সেখানে স্টপ করে দেওয়া উচিত ছিল। আমি
মানে যদিও রেকর্ড তার পক্ষে কথা বলবে না, কিন্তু আমার কাছে মনে হয় যে সৌম্যর মধ্যে একটা খুব ভালো নাম্বার 6-7 ব্যাটার আছে ইন টেস্ট ম্যাচেস, যেটা আমরা এখনো এক্সপ্লোর করি নাই। সৌম্যকে লাস্ট যখন টেস্টে সুযোগ দেওয়া হয়েছে তখনও তাকে ওপেনিংয়েই খেলানো হয়েছে, হুইচ মেক্স নো সেন্স। সৌম্য মে বি এ ভেরি গুড ওপেনার ইন দ্য ওডিআই ফরম্যাট, কিন্তু টেস্টের জন্য যে টেকনিকটা দরকার আছে আই ডাউট সেটা সৌম্যর আছে কিনা। সো হি ইজ এ ভেরি গুড, হি কুড বি এ ভেরি গুড অপশন ফর দ্য লোয়ার মিডল অর্ডার। এবং আই স্টিল রিমেম্বার আফগানিস্তানের সাথে যে টেস্ট ম্যাচটা বাংলাদেশ হারলো, বাংলাদেশের একমাত্র আশা হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু এই সৌম্য সরকার। সৌম্য যখন আউট হয়ে গেল তখন ইট ওয়াজ জাস্ট এ ম্যাটার অফ টাইম যে কখন বাংলাদেশ অল আউট হয়ে যাবে। সো ওই দিক থেকে আমি বলবো যে সৌম্যকে আমি বলবো যে বাংলাদেশ একটু খালি আনলাকিও বটে, ঠিকমতো ইউটিলাইজ করতে পেরেছে কিনা। অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু হাতুরে সিংহে, যদিও হাতুরে সিংহেকে অ্যাজ এ কোচ আই ডোন্ট লাইক, কিন্তু দুটো প্লেয়ারের ব্যাপারে হাতুরে সিংহেকে ক্রেডিট দিতেই হবে। একদম সে হাতে ধরে বাংলাদেশের জন্য রেডি করে দিয়েছে বা অ্যাটলিস্ট চেষ্টা করেছে। ওয়ান ইজ রিশাদ অ্যান্ড অ্যানাদার ইজ সৌম্য। ওয়েল, সৌম্যর ব্যাপারে এত কথা কেন বলছি, তার রিসেন্ট কামব্যাকের স্টোরিটা দিয়ে আসলে চলে আসা যায়। আনফরচুনেটলি দুবাই যাওয়ার ভিসা তিনি পাননি বলে আফগানিস্তানের এগেনস্টে তার যেই সিরিজটা খেলার কথা ছিল সেখানে খেলার অপরচুনিটি পাননি, বাট এনসিএল এ ভালো করেছেন টি-20 ফরম্যাটে, ইট ওয়াজ ডিসেন্ট। এই যে ওডিআই সিরিজটা হলো রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেখানে কিন্তু উইকেটের ধরন নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। এখানে আসলে ব্যাটারদের জন্য বদ্ধভূমি, এবং সৌম্যর মতো একজন স্ট্রোক মেকারদের জন্য তো আরো বেশি সমস্যা হওয়ার কথা। বাট এই ধরনের একটা উইকেটে সৌম্য সরকার টপ রান গেটার হিসেবে বেরিয়ে এসেছেন। থার্ড ম্যাচটাতে তার যে ব্যাটিংটা ছিল ইট ওয়াজ স্টেলার পারফরমেন্স ছিল, এবং এই ধরনের উইকেটে আসলেই এই ধরনের সাহস করে খেলা খুব ডিফিকাল্ট কাজ, সৌম্য করে দেখিয়েছেন। আবারও তার ট্যালেন্টের ঝলক। বয়সটা যেহেতু তার এখন 30+, ইজ দিস দ্য ফাইনাল টাইম আমরা বলবো একটা কামব্যাক, মানে শুড হি বি অলরেডি সেটেলড ফ্রম হিয়ার অন? অ্যাবসলিউটলি। মিরাজ নতুন ক্যাপ্টেন, যদিও এই মুহূর্তে মিরাজের ক্যাপ্টেন্সের পক্ষে কথা বলার খুব বেশি মানুষ নাই, এবং আই এম অলসো নট ওয়ান অফ দেম যে তার পক্ষে কথা বলবো, বাট আই এম অ্যাট দ্য সেম টাইম আই এম হ্যাপি যে বিসিবি অ্যাটলিস্ট প্রসেসটার উপরে বিশ্বাস রাখছে এবং মিরাজের উপর বিশ্বাস রাখছে। তো অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলতে চাই যে মানুষ যাই বলুক, আমরা যাই চিন্তা করি, বিসিবি যদি অ্যাকচুয়ালি ইফ দে ট্রাস্ট ইন মিরাজ, তাহলে প্লিজ ডু নট চেঞ্জ দ্য ক্যাপ্টেন্সি জাস্ট অ্যাহেড অফ দ্যাট ওয়ার্ল্ড কাপ 27-এর কথা আমরা বলছি। অ্যাটলিস্ট কোয়ালিফাইংয়ে যদি বাংলাদেশকে খেলতে হয় সেটা পর্যন্ত মিরাজকে কন্টিনিউ করা উচিত, কারণ ওয়ার্ল্ড কাপের আগে ক্যাপ্টেন্সি চেঞ্জ করলে কি হয় সেটা আমরা অলরেডি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। সো সেই কথাটা যদি বলি, 2027 এখনো 2 বছর বাকি রয়েছে, 2 বছর ইজ আ ভেরি গুড টাইম ফর সৌম্য সরকার টু সেটেল ইন। এবং সৌম্য সরকার হ্যাজ লুকড ফোকাসড ইন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আমরা যদি বলি সেকেন্ড ওডিআইয়ের কথা, সবাই তো, তুমি তো থার্ড ওডিআইয়ের কথা বললা। সিরিজ শুরুর আগে আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে নেক্সট সেঞ্চুরিয়ান কে হবে। I uttered the name of সৌম্য সরকার, he almost did that, সাইফ also almost did that, দুজনে ফেল করেছেন, বাট স্টিল আমি এগিয়ে রাখবো সেকেন্ড ওডিআইতে সৌম্যর যে ব্যাটিংটা ছিল। 45 রানস, খুব ফ্লুয়েন্ট ইনিংস ছিল সেটা বলা যাবে না, কিন্তু ওই যে আমরা ওই ভিডিওতে এটাও বলেছিলাম, তুমি একটু আগে যে কথাটা বলে যে সৌম্যর মতো একজন স্ট্রোক মেকার যে হচ্ছে ন্যাচারালি একটু বাউন্সি উইকেটে ভালো করে। সো ও যখন মিরপুরের এই ধরনের উইকেট, আউট অফ দ্য 3 ওডিআই সেকেন্ড ওডিআই ওয়াজ দ্য টাফেস্ট উইকেট টু ব্যাট অন। ওই জায়গায় সৌম্য যেভাবে খেলেছিল এবং সৌম্য যতক্ষণ ছিল ততক্ষণ মনে হচ্ছিল যে বাংলাদেশ সঠিক কক্ষপথে আছে। সৌম্য আউট হওয়ার পর দে লস্ট ইট। ফরচুনেটলি রিশাদ ক্লিক করে গেছে টু গিভ দ্য স্কোর সাম রেসপেক্টিবিলিটি। তো আমার কাছে মনে হয় যে এই দুটো ইনিংস মিরপুরে, দিস 91 অ্যান্ড দ্যাট 45, এই দুটো ইনিংস সৌম্যকে অনেক কনফিডেন্ট করা উচিত, সৌম্যকে অনেক কনফিডেন্স দেওয়া উচিত। এবং এখন পর্যন্ত বড় টুর্নামেন্টে রান করতে না পারার যে একটা ব্যর্থতা, আই এম হোপিং 2027 পর্যন্ত সৌম্য এটা সাস্টেন করতে পারবে, এবং সাউথ আফ্রিকায় হবে ওয়ার্ল্ড কাপে, যেই উইকেটগুলো হয়তো বা সৌম্যর স্টাইলকে সাপোর্ট করবে, কমপ্লিমেন্ট করতে পারবে। সো ওই জায়গায় সৌম্য ইনশাল্লাহ একটা ভালো পারফর্ম করতে পারবে বাংলাদেশের জন্য। ওয়েল, অনেকে আসলে কথা বলছে, উই আর অলমোস্ট এট দি এন্ড অফ আওয়ার ভিডিও, অনেকে কথা বলছে যে সৌম্য সরকারকে কেন আমরা টি-20 স্কোয়াড থেকে ড্রপ করলাম। প্লিজ ডোন্ট। ইজ ইট আ ভ্যালিড কোয়েশ্চেন? আমার কাছে কিন্তু মনে হয় না যে দরকার আছে। নো, ইট ইজ নট এ ভ্যালিড কোয়েশ্চেন। কোয়েশ্চেনটার ভ্যালিডিটি আসছে এই প্রসঙ্গে, কারণ লাস্ট যে টি-20 আফগানিস্তান সিরিজে আসার কথা ছিল, ভিসা জটিলতায় যেতে পারে নাই। হি ওয়াজ ইন দ্য স্কোয়াড, কিন্তু হি ওয়াজ ইন দ্য স্কোয়াড জাস্ট অ্যাজ এ ব্যাকআপ।
আমারও কারণ তাই মনে হয়। হ্যাঁ এশিয়া কাপে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, এক তো সৌম্যর জন্যও এটা খারাপ, দুই হচ্ছে আমরা ওয়ানডের কথা বলছি 2 বছর পরে ওয়ার্ল্ড কাপ, টি-20 6 মাসের সময় নাই। Right. সো এই সময় যেখানে ইমন এবং তামিম তারা দুজনেই কাইন্ড অফ সেটেলড ইন, সাইফ এন্ড আছে। সাইফ ইজ অলরেডি দেয়ার, যে এশিয়া কাপে এত ভালো পারফর্ম করছে, এখন ইমন আর তামিমের মধ্যে একজনকে ব্যাকআপ হয়ে যেতে হবে, তার উপরে লিটন রয়েছে। সো ওয়াই শুড উই ব্রেক দ্য হারমোনি ইন দ্য টপ অর্ডার টি-20 ফরম্যাটে? প্লাস আবারও সৌম্য ওয়াজ নেভার এ টি-20 প্লেয়ার। এনসিএল এর কথা তুমি বলতেছিলে, এনসিএল এসে একটা না দুটা ইনিংসই মাত্র ভালো খেলছে। ওভারঅল যদি আমরা চিন্তা করি সৌম্য ইজ নট এ টি-20 প্লেয়ার। সৌম্য খুব ফ্লুয়েন্ট খেলে যখন সে সেট হয়ে যায়, ওই সেট হওয়ার সময়টা টি-20তে দেয় না ওকে কেউ। সো দিস ইজ অ্যান ইনভ্যালিড কোয়েশ্চেন। সৌম্য শুড নট be anywhere near to the T20 team. That brings me to the next person as well. Liton should not be anywhere near to the ODI team, কারণ এখন লিটনের ওডিআই নিয়েও কেন জানি কথা হচ্ছে। অ্যাটলিস্ট এই আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপটা পর্যন্ত লিটনকে নিয়ে আর টানা হেচড়া করার দরকার নেই। সৌম্য খেলতেছে, খেলতে থাকুক, ওডিআইটা খেলতেছে, খেলতে থাকুক। যদি টেস্টে প্রয়োজন হয়, মেবি ইউ কুড ট্রাই হিম ইন দ্য হোয়াইটস, বাট নট ইন দ্য শর্টেস্ট ফরম্যাট। ওয়েল অন দ্যাট নোট আমার মনে হয় সময় চলে এসেছে ফর আস টু উইশ সৌম্য সরকার দ্য বেস্ট, উইশ বাংলাদেশ দ্য বেস্ট এজ ওয়েল। সামনে টি-20 সিরিজ আছে, সৌম্য সেই সিরিজটা খেলবেন না, তবে আমাদের কাছে আসলে মনে হয়েছে যে সৌম্যকে নিয়ে কথা বলা প্রয়োজন এই মুহূর্তে। বাংলাদেশ আর ইন ডায়ার নিড অফ ক্যারেক্টার্স যারা এক্সপিরিয়েন্সড এনাফ আছে এই সময় থেকে বাংলাদেশকে সামনের দিকে নেয়, সৌম্য কুড বি ওয়ান অফ দেম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আপনারা শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাজ্জাদ উদাসের চ্যানেল সাজ্জাদ উদাস, আমার চ্যানেল অল স্পোর্ট এবিপি, অ্যান্ড অফ কোর্স স্পোর্টস স্ক্যানার এজ ওয়েল। আর কমেন্ট করে জানাবেন সৌম্যকে নিয়ে আপনাদের মতামত জানাবেন। সৌম্যকে অ্যাজ এ ইউটিলিটি ক্রিকেটার ওভারঅল কি মনে হয়েছে, ওয়াজ হি সামওয়ান যে আসলে আরও বেটার করতে পারতো, করতে পারেনি, অ্যান্ড এই যে সুযোগটা সে পাচ্ছে এই সুযোগটা তার কতটুকু ভালোভাবে কাজে লাগানো উচিত, আপনাদের মতামতের অপেক্ষায় রয়েছি। ভালো থাকবেন সবাই।